কলিকাতা বিশ্ববিদ্যালয় বিএ ফোর্থ সেমিস্টারের সকল জেনারেল ছাত্রছাত্রী, তোমাদের যাদের পলিটিক্যাল সায়েন্স জি অথবা সিসি ফোর সাবজেক্টটি রয়েছে, অর্থাৎ পার্স কোর্সে তোমাদের যাদের রাষ্ট্রবিজ্ঞান সাবজেক্টটি রয়েছে, তোমাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আজকের এই ভিডিওটিতে তোমাদের জন্য বাছাই করা দুটি বড় 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন দুটি তোমাদের এবছর পরীক্ষায় আসার সম্ভাবনা খুবই রয়েছে, বলা চলে প্রশ্ন দুটি তোমাদের এবছর পরীক্ষায় চলে এসেছে। তাই সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর দেখবে এবং অবশ্যই প্রশ্ন দুটির উত্তর তোমরা খাতায় নোট ডাউন করে নিও। তোমরা অনেকেই কমেন্ট করে জানিয়েছিলে যে এই সাবজেক্টের ওপর থেকে গুরুত্বপূর্ণ কিছু প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করার জন্য। তাই তোমাদের রিকোয়েস্টে আজকে আমি তোমাদের জন্য বাছাই করা দুটি 15 নম্বরের প্রশ্নের উত্তর নিয়ে আলোচনা করব। যে প্রশ্ন দুটি তোমরা পরীক্ষা যাওয়ার আগে ভালোভাবে প্র্যাকটিস করে গেলে অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটি তোমাদের পরীক্ষার খাতায় কমন পাবে এবং তোমরা উপকৃত হবে। তাই বলবো এই ভিডিওটি অবশ্যই তোমাদের বন্ধুদের কাছে শেয়ার করে দিও এবং তোমরা যারা আমার এই চ্যানেলে নতুন আছো অবশ্যই তোমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও আরও পাওয়ার জন্য। চলো তোমরা প্রশ্ন দুটির উত্তর দেখে নাও। দেখো তোমরা প্রশ্নের উত্তরগুলি দেখে নাও। দেখো, প্রথম প্রশ্ন ছিল তোমাদের আন্তর্জাতিক সম্পর্কের পরিধি আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ একটি 15 নম্বরের প্রশ্ন, তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে। তাই অবশ্যই তোমরা প্রশ্নের উত্তরটি খাতায় লিখে নিও। দেখো, প্রথম উত্তরে পয়েন্ট বলা হয়েছে আন্তর্জাতিক সম্পর্ক কী, তার সংজ্ঞাটি দেখে নাও। প্রাচীনকাল থেকে চীনের দার্শনিক মেনসিয়াস, মৌর্য সম্রাট চন্দ্রগুপ্তের প্রধানমন্ত্রী কৌটিল্য এবং ইতালির দার্শনিক ম্যাকিয়াভেলির রচনায় আন্তর্জাতিক সম্পর্ক প্রসঙ্গটি উল্লেখ রয়েছে। 1648 খ্রিস্টাব্দের জাতীয় রাষ্ট্রের উদ্ভব অষ্টাদশ শতকে ইংল্যান্ডের শিল্প বিপ্লব আন্তর্জাতিক সম্পর্কের বিকাশে একটা তাৎপর্যপূর্ণ ভূমিকা পালন করে। বিশেষজ্ঞদের মতে প্রথম বিশ্বযুদ্ধের আগে পর্যন্ত আন্তর্জাতিক সম্পর্ক সাবেকি কূটনীতির দ্বারা পরিচালিত হলেও প্রথম বিশ্বযুদ্ধের পরবর্তী সময়ে আন্তর্জাতিক সম্পর্কের পর্যালোচনা প্রাধান্য লাভ করে। যদিও ওই সময়ে আন্তর্জাতিক ক্ষেত্রে রাষ্ট্রকেন্দ্রিক আলোচনাকে প্রাধান্য দেওয়া হতো, তবে বিশ্বযুদ্ধের পর আন্তর্জাতিক সম্পর্ক একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় হিসেবে স্থান পায়। পরবর্তী পয়েন্টে বলা হয়েছে, দেখো, আন্তর্জাতিক সম্পর্কের পরিধি দেখে নাও। বলা হয়েছে রাষ্ট্রবিজ্ঞানীদের মতে ধারাবাহিক চর্চা ও বিশ্লেষণের মাধ্যমে বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের একটি নির্দিষ্ট আলোচ্যসূচি তৈরি করা সম্ভব হয়েছে। তবে এমন একটি গতিশীল বিষয়ের ক্ষেত্রে আলোচ্যসূচির নির্দিষ্ট সীমা নির্ধারণ করা সম্ভব নয়, কারণ আন্তর্জাতিক সম্পর্কের আলোচ্যসূচি দ্রুত পরিবর্তনশীল। এছাড়া একটি স্বতন্ত্র পাঠ্য বিষয় রূপে গড়ে ওঠার জন্য যে সুস্পষ্ট ধারণা কাঠামো ও সুবিন্যস্ত তাত্ত্বিক ভিত্তিক থাকা দরকার তা আন্তর্জাতিক সম্পর্কে আছে বলে দাবি করা হয়। আব্দুল ও সৈয়দের মতে তত্ত্ব ছাড়া আন্তর্জাতিক সম্পর্ক অনুধাবন সম্ভব নয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে কুইন নসি রাইট, মর্টন ক্যাপলান, চার্লস মেকল্যান্ড, কেনেথ উম্পসন প্রমুখ লেখক আন্তর্জাতিক ব্যবস্থার তত্ত্বগত আলোচনার সূত্রপাত করেন। তবে ক্রমবর্ধমান জটিলতা এবং পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতির কারণে কোনো তত্ত্বের মাধ্যমে আন্তর্জাতিক সম্পর্কের ব্যাখ্যা করা সম্ভব নয়। দেখো, আন্তর্জাতিক সম্পর্কে যে পরিধিগুলি রয়েছে দেখে নাও। প্রথম পরিধি রয়েছে সাধারণ অনুমান ও বিধি। একটি স্বতন্ত্র বিষয়ের ক্ষেত্রে যেভাবে তথ্য বিশ্লেষণের মাধ্যমে সাধারণ অনুমান ও বিধি গড়ে তোলা হয়, সেই পদ্ধতিকে আন্তর্জাতিক সম্পর্কের ক্ষেত্রে কঠোরভাবে প্রয়োগ করা সম্ভব নয়। কুইন্সি রাইট তার দ্য স্টাডি অফ ওয়ার গ্রন্থে 1480 থেকে 1940 সালের মধ্যে সংঘটিত 278টি যুদ্ধ পর্যালোচনার পরে কিছু সাধারণ বিধি ও অনুমান গড়ে তুলেছিলেন, কিন্তু বর্তমান আন্তর্জাতিক পরিস্থিতির পরিবর্তনের ফলে তা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক হয়ে পড়েছে। মর্গেনথাউয়ের মতে আন্তর্জাতিক রাজনীতি দ্রুত পরিবর্তনশীল, এই কারণে আন্তর্জাতিক সম্পর্কের সাধারণ বিধি ও অনুমানের কার্যকারিতা সম্পর্কে সংশয়ের অবকাশ থেকে যায়। মর্গেনথাউ আন্তর্জাতিক সম্পর্কের বিশ্লেষণে বাস্তববাদী দৃষ্টিভঙ্গির অনুসারী। তিনি আন্তর্জাতিক রাজনীতিকে অন্যান্য রাজনীতির মতোই ক্ষমতার লড়াই বলে মনে করেন। স্ট্যানলি এইচ হফম্যান এর বক্তব্য হলো আন্তর্জাতিক সম্পর্ক সেই সব উপাদান ও কাজকর্মের সঙ্গে সম্পর্কযুক্ত যা বিশ্বের মূল একক হিসেবে বিভিন্ন রাষ্ট্রের বৈদেশিক নীতি ও ক্ষমতা প্রভাবিত করে। পরবর্তী পরিধি রয়েছে, দেখো, দ্বিতীয় নয়া বিশ্ব ব্যবস্থা। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে আন্তর্জাতিক সমাজ এবং রাজনীতি ব্যাপকভাবে পরিবর্তিত হওয়ার ফলে পুরানো জাতীয় রাষ্ট্র নতুন রাজনৈতিক রূপ নিয়েছে।
অসংখ্য অরাষ্ট্রীয় কর্মকর্তা বা কারক আন্তর্জাতিক সমাজকে প্রভাবিত করে চলেছে, ফলে জাতীয় অর্থনীতির পুনর্বিন্যাস ঘটেছে। জাতীয় রাষ্ট্রে অপ্রতিরোধ্য সার্বভৌম ক্ষমতা বজায় রাখা যাচ্ছে না। স্বেচ্ছায় বা চাপের ফলে রাষ্ট্রগুলি আঞ্চলিক গোষ্ঠী গড়ে তুলতে বাধ্য হয়েছে। 1991 সালে সোভিয়েত ইউনিয়নের পতনের ফলে ঠান্ডা যুদ্ধের পরিসমাপ্তি ঘটায় একমুখী বিশ্ব গড়ে উঠেছে। নয়া বিশ্ব ব্যবস্থায় বিশ্বায়নের কারণে বিশ্ব বাণিজ্য সংস্থা, বিশ্ব ব্যাংক, আন্তর্জাতিক অর্থভাণ্ডার প্রভৃতির সহযোগিতায় উন্নয়নশীল দেশগুলির অর্থনীতির দ্রুত পরিবর্তন ঘটে চলেছে। পারমাণবিক যুদ্ধের ভীতি, আণবিক সন্ত্রাস, আন্তর্জাতিক সন্ত্রাসবাদ, মহাশক্তিধর রাষ্ট্র হিসেবে মার্কিন আধিপত্য, সম্মিলিত জাতিপুঞ্জের নিষ্ক্রিয়তাও ইত্যাদির ফলে জাতীয় রাষ্ট্রের সার্বভৌমিকতার সাবেকি সংজ্ঞায় আমূল পরিবর্তন ঘটেছে। সব মিলিয়ে আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি এক নতুন সন্ধিক্ষণ পর্বের সম্মুখীন হয়েছে। পরবর্তী তৃতীয় পরিধি রয়েছে, দেখো, আন্তঃবিজ্ঞানমূলক বিষয়। বর্তমানে কোনো রাষ্ট্র তার পররাষ্ট্র নীতি নির্ধারণ করতে গিয়ে শুধুমাত্র নিজের আর্থসামাজিক, রাজনৈতিক, ভৌগোলিক অবস্থান তথা সামরিক সামর্থ্যের বিশ্লেষণ করে ক্ষান্ত হয় না। এর পাশাপাশি অন্যান্য রাষ্ট্রের জনমত, মানব সম্পদ, সামরিক সামর্থ্য, প্রাকৃতিক সম্পদ, ভৌগোলিক অবস্থান, বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যার উদ্ভাবন ইত্যাদি বিষয়গুলির পর্যালোচনা করে দেখে। এই কারণে ওয়ালসন বলেছেন যে আন্তর্জাতিক সম্পর্ককে একটি আন্তঃবিজ্ঞানমূলক বিষয়রূপে গণ্য করা উচিত। সিসিল ডি ক্লাবের মতে আন্তর্জাতিক সম্পর্কের বিশেষজ্ঞরা অর্থনীতি, সমাজতত্ত্ব, মনস্তত্ত্ব, গণিতশাস্ত্র, পরিসংখ্যান, নৃতত্ত্ব এবং যোগাযোগের বিজ্ঞানের কাছ থেকে সাহায্য গ্রহণ করে বিষয়টিকে সমৃদ্ধ করেছেন। বর্তমানে আন্তর্জাতিক সম্পর্কের গবেষণা অন্যান্য বিষয়ের ওপর নির্ভরশীল হয়ে পড়েছে। তবে একথা অনস্বীকার্য যে আন্তর্জাতিক সম্পর্কের গবেষণায় অন্যান্য সমাজবিজ্ঞানের অবদান থাকলেও রাজনৈতিক উপাদানের ভূমিকা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। দেখো, পরবর্তী শেষ পয়েন্ট রয়েছে মন্তব্য বা উপসংহার। আন্তর্জাতিক সম্পর্ক ভৌতবিজ্ঞান, পদার্থবিদ্যা বা রসায়নবিদ্যার মতো প্রকৃত বিজ্ঞানের মর্যাদা লাভ না করলেও এটিকে নিঃসংশয়ে একটি গতিশীল সামাজিক বিজ্ঞান রূপে অভিভূত করা যায়। আন্তর্জাতিক সম্পর্কের পাঠ্য বিষয়সূচি অনড় নয়। প্রকৃতিগত দিক থেকে একথা বলা যায় যে আন্তর্জাতিক ব্যবস্থা দ্রুত পরিবর্তনশীল, আর এই পরিবর্তনশীলতার নিরিখেই আন্তর্জাতিক সম্পর্কের প্রকৃতি ও পরিধি নির্ধারিত হতে পারে। এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্নটির উত্তর। খুবই গুরুত্বপূর্ণ এই প্রশ্নটি, তোমাদের এবছর পরীক্ষা আসার সম্ভাবনা খুবই রয়েছে, তাই অবশ্যই কিন্তু তোমরা প্রশ্নের উত্তরগুলি খাতায় নোট ডাউন করে নিও। এবং পরবর্তী দেখো, নেক্সট গুরুত্বপূর্ণ বাছাই করা প্রশ্ন দেখো রাখা হয়েছে, ঠান্ডা যুদ্ধের বিভিন্ন পর্যায়গুলি আলোচনা করো। মোস্ট ইম্পর্টেন্ট একটি 15 নম্বরের প্রশ্ন। তোমরা উত্তরটি দেখে নাও। উত্তরে প্রথম পয়েন্টে বলা হয়েছে ঠান্ডা যুদ্ধ। দেখে নাও, দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরবর্তীকালে মার্কিন যুক্তরাষ্ট্র ও সোভিয়েত ইউনিয়ন দুটি সুপার পাওয়ার বা মহাশক্তির রাষ্ট্র হিসেবে আত্মপ্রকাশ করে। এই দুই দেশের মধ্যে ক্ষমতার দ্বন্দ্বকে বলা হয় ঠান্ডা যুদ্ধ। ঠান্ডা যুদ্ধকে 6টি পর্যায়ে ভাগ করা যায়। সেগুলি হলো, দেখো, ঠান্ডা যুদ্ধের পর্যায়সমূহ। প্রথম পর্যায়, এটি 1945 থেকে 49 খ্রিস্টাব্দের মধ্যবর্তী সময়। ঠান্ডা যুদ্ধের সংগঠনের পিছনে ইয়াল্টা চুক্তির 1945 খ্রিস্টাব্দে ব্যর্থতা কার্যকর ছিল। এই পর্যায়ে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপীয় বিভিন্ন দেশগুলির ওপর সাম্যবাদী মতাদর্শ শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করার চেষ্টা করে। এইভাবে সোভিয়েত ইউনিয়ন পূর্ব ইউরোপকে এক লৌহ পর্দার আড়ালে স্থাপন করে এবং এরপর পশ্চিম ইউরোপের দিকে নজর দেয়। বিভিন্ন ক্ষেত্র থেকে সুবিধার জন্য সোভিয়েত ইউনিয়ন তুরস্ক ও ইরানের উপর চাপ সৃষ্টি করে। গ্রিসে ও ইতালিতেও সে তার যথেষ্ট প্রভাব বিস্তার করে। পরবর্তী বলা হয়েছে, সোভিয়েত সম্প্রসারণ থেকে ইউরোপীয় মহাদেশকে নিরাপত্তা প্রদানের উদ্দেশ্যে মার্কিন যুক্তরাষ্ট্র ট্রুমান নীতি 1947 খ্রিস্টাব্দ ও মার্শাল পরিকল্পনা 1948 খ্রিস্টাব্দে গ্রহণ করে। এর ফলে পূর্ব ইউরোপের ওপর সোভিয়েত ইউনিয়নের এবং পশ্চিম ইউরোপের ওপর মার্কিন যুক্তরাষ্ট্রের প্রভাব বৃদ্ধি পায়। আন্তর্জাতিক রাজনীতিতে ঠান্ডা যুদ্ধ বিস্তার ঘটায়। এরপর সামরিক দিক থেকে সোভিয়েত ইউনিয়নকে প্রতিরোধ করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র পশ্চিম ইউরোপকে নিয়ে 1949 সালে সামরিক জোট নাটো গঠন করে। ঠান্ডা যুদ্ধকে ত্বরান্বিত হয়। নাটো গঠন করলে ঠান্ডা যুদ্ধ ত্বরান্বিত হয়। পরবর্তী দ্বিতীয় পর্যায়ে রয়েছে
1950 থেকে 53 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1945 থেকে 1950 খ্রিস্টাব্দ পর্যন্ত ঠান্ডা যুদ্ধ ইউরোপের মধ্যে সীমাবদ্ধ ছিল। 1950 খ্রিস্টাব্দের পর ঠান্ডা যুদ্ধ এশিয়াতে ছড়িয়ে পড়ে। 1950 খ্রিস্টাব্দে কোরিয়া যুদ্ধের মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন পরোক্ষভাবে যুদ্ধে অবতীর্ণ হয়েছিল। পরবর্তী পর্যায়ে রয়েছে তৃতীয় পর্যায় 1953 থেকে 62 খ্রিস্টাব্দ পর্যন্ত। 1953 খ্রিস্টাব্দে স্তালিনের মৃত্যু হয়। এর ফলে ঠান্ডা যুদ্ধ গতিপথের পরিবর্তন ঘটে, কারণ সোভিয়েত ইউনিয়নের পরবর্তী শাসকেরা শান্তিপূর্ণ সহাবস্থান নীতির ওপর বিশেষ গুরুত্ব দিয়েছিলেন। সোভিয়েত ইউনিয়ন 1956 খ্রিস্টাব্দে সামরিক শক্তি প্রয়োগ করে হাঙ্গেরির গণ অভ্যুত্থানকে ব্যর্থ করে দেয়। মার্কিন যুক্তরাষ্ট্র হাঙ্গেরিতে ইমোরে নেগির নেতৃত্বে সোভিয়েত বিরোধী অভ্যুত্থানকে সমর্থন জানায়। মার্কিন যুক্তরাষ্ট্র সহ পশ্চিম ইউরোপ সোভিয়েত নীতির খুব নিন্দা করে এবং তারা তাদের সমাজতান্ত্রিক সাম্রাজ্যবাদী বলে অভিভূত করেন। আবার সুয়েজ খাল সংকটকে কেন্দ্র করেও দুই শক্তিধর রাষ্ট্রের মধ্যে সম্পর্ক উত্তপ্ত হয়ে ওঠে। এরপর 1962 খ্রিস্টাব্দে কিউবা সংকট যুদ্ধে মুখোমুখি হয় এই দুই শক্তিধর দেশ। অবশ্যই উভয় পক্ষের চিন্তাভাবনার পরিবর্তন ও সুবুদ্ধির উদয়ের ফলে এই যুদ্ধ এড়ানো সম্ভব হয়। পরবর্তী পর্যায়ে রয়েছে চতুর্থ পর্যায়। এই পর্যায়ের সময়কাল হচ্ছে 1962 থেকে 69 খ্রিস্টাব্দ পর্যন্ত। কিউবা সংকট যুদ্ধ ঘটাতে ব্যর্থ হলে ঠান্ডা যুদ্ধের পরিবেশ শান্তির বাতাস বইতে শুরু করে। কিউবা সংকট থেকে একথা স্পষ্ট হয়ে উঠেছে যে পারমাণবিক যুদ্ধ বিশ্বের সর্বনাশ ডেকে আনবে। এর ফলে এক পক্ষ অন্য পক্ষকে মানিয়ে নেয় এবং শান্তিপূর্ণ সহাবস্থানের নীতি গ্রহণ করে। এভাবে উভয় পক্ষেই আন্তর্জাতিক শান্তি স্থাপনে এক নতুন দিশা দেখায়। 1963 খ্রিস্টাব্দের দুই মহাশক্তিধর এর মধ্যে লিমিটেড টেস্ট ব্যান ট্রিটি স্বাক্ষরিত হয়। এই চুক্তি ঠান্ডা যুদ্ধের বরফ গলাতে সাহায্য করলেও ভবিষ্যতে কোনো রাষ্ট্র একে মেনে চলেনি। 1965 খ্রিস্টাব্দে ভিয়েতনামের ওপর মার্কিন যুক্তরাষ্ট্র কর্তৃক বোমাবর্ষণ এবং 1967 খ্রিস্টাব্দে আরব ও ইজরায়েলের মধ্যে সংঘর্ষ এবং 1969 খ্রিস্টাব্দে সংঘটিত বার্লিন সংকট প্রভৃতি ঘটনা ঠান্ডা যুদ্ধের সংকটকে বাড়িয়ে তোলে। পরবর্তী নেক্সট পয়েন্ট রয়েছে পঞ্চম পর্যায়। এই পর্যায়ের সময়কাল হচ্ছে 1969 থেকে 79 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত। এই পর্যায়ে বলা হয়েছে 1969 খ্রিস্টাব্দের পর থেকে দাঁতাত বা বৈরিতার মন্দি ভবন দেখা দেয়। এই পর্যায়ে কতগুলি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়। প্রথম রয়েছে সোভিয়েত ইউনিয়ন ও পূর্ব জার্মানির মধ্যে 1970 খ্রিস্টাব্দে 10ই আগস্ট স্বাক্ষরিত হয় মস্কো বন্ড চুক্তি। এই চুক্তি দ্বারা ঠিক হয় জার্মানির বিরুদ্ধে বল প্রয়োগ থেকে সোভিয়েত ইউনিয়ন বিরত থাকবে। দ্বিতীয় চুক্তি রয়েছে 1971 খ্রিস্টাব্দে আগস্ট মাসে বার্লিন সম্পর্কে মার্কিন যুক্তরাষ্ট্র সোভিয়েত ইউনিয়ন ও ব্রিটেন ও ফ্রান্সের চুক্তি হয়। এই পর্যায়ে ঠান্ডা যুদ্ধ মার্কিন যুক্তরাষ্ট্রের দিক থেকে কিছুটা শিথিল হয়ে পড়ে। পরবর্তী সর্বশেষ পর্যায় ষষ্ঠ পর্যায়। এখানে সময়কাল হচ্ছে 1980 থেকে 85 খ্রিস্টপূর্বাব্দ পর্যন্ত এই ষষ্ঠ পর্যায়ের সময়কাল। এই পর্যায়ে কতগুলি ঘটনা 70 দশকের শেষ দিকে নতুন করে দুই মহাশক্তিধর দেশের মধ্যে বিরোধকে ঘনীভূত করে তোলে। এই পর্যায়ে আফগানিস্তানের গৃহযুদ্ধের সুযোগে মার্কিন যুক্তরাষ্ট্র হস্তক্ষেপের চেষ্টা করলে সোভিয়েত ইউনিয়ন সেখানে শান্তি ফিরিয়ে আনার ব্যাপারে উদ্যোগী হয়ে পড়ে। আফগানিস্তানকে কেন্দ্র করে কতকগুলি ভুল বোঝাবুঝি ও জাতীয় স্বার্থের কারণে দুই শক্তির মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। এরপর মিখাইল গর্বাচেভ 1985 খ্রিস্টাব্দে সোভিয়েত ইউনিয়নের প্রধানমন্ত্রী পদে আসীন হওয়ার পর থেকে পরিস্থিতির বদল ঘটে। অনেকে মনে করেন 1988 খ্রিস্টাব্দে আফগান যুদ্ধের পরিসমাপ্তি ঠান্ডা যুদ্ধের সমাপ্তি ঘটায়। পরবর্তী শেষ পয়েন্ট রয়েছে দেখো উপসংহার। বলা হয়েছে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি জর্জ বুশ এবং সোভিয়েত ইউনিয়নের রাষ্ট্রপতি মিখাইল গর্বাচেভ 1990 খ্রিস্টাব্দের 2 জুন মাসে আনুষ্ঠানিকভাবে ঠান্ডা যুদ্ধ এর সমাপ্তির কথা ঘোষণা করেন। সোভিয়েত ইউনিয়ন 1991 খ্রিস্টাব্দে ভেঙে যায়। এর ফলে দীর্ঘ 4.5 দশকের অর্থাৎ 45 বছর ধরে চলে আসা ঠান্ডা যুদ্ধও শেষ হয়ে যায়।
এই ছিল তোমাদের সম্পূর্ণ প্রশ্ন দুটির উত্তর। তোমরা অবশ্যই কিন্তু খাতায় নোট ডাউন করে নিও। এই প্রশ্ন দুটি পড়লে তোমরা যে কোনো একটি প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষা খাতায় 100% কমন পেয়ে যাবে। তাই অবশ্যই তোমরা এই প্রশ্ন দুটির উত্তর যত্ন সহকারে ভালোভাবে প্র্যাকটিস করো। ভিডিওটি আজ এই পর্যন্ত। তোমাদের সঙ্গে দেখা হবে পরবর্তী নেক্সট ভিডিওতে।